আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ২,৬৩৫ জন। সংক্রমণে বিশ্বের শীর্ষ ২০-এ বাংলাদেশ। করোনাক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মেডিকেল বোর্ড গঠন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার উন্নতি। করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, মানিকগঞ্জ, গাইবান্ধা ও পিরোজপুরে মৃত ৭ জন। আজ থেকে ১৫ দিন কক্সবাজার লকডাউন। ঘুষ আখড়া রাজশাহীর গোদাগাড়ি ভূমি অফিস, অভিযোগ ভুক্তভোগীদের, ভিত্তিহীন দাবি অফিস প্রধানের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে একদিনে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯-এ মারা গেলেন ৮৪৬ জন। এ সময় নতুন শনাক্ত হয়েছেন ২,৬৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৩,০২৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। এই হিসেবে দেশে করোনায় মৃত্যুর হার ১.৩৪, শনাক্তের হার ২১.১০ এবং সুস্থতার হার ২১.১৪। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এদিকে সংক্রমণের দিক থেকে শীর্ষ ২০ দেশের তালিকায় ঢুকেছে বাংলাদেশ। নতুন করে শনাক্ত হয়েছে ২,৬৩৫ জন। এ পর্যন্ত শনাক্ত ৬৩,০২৬ জন এবং শনাক্তের হার ২১.১০%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৮৪৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। বিভাগ ভিত্তিক দেখা যায় গত ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেট ২ জন, রাজশাহী ৩ জন এবং বরিশাল বিভাগে ২ জন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিকে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণের পর শুক্রবার অস্ত্রোপচার হয়। তার ছেলে জয় জানান, অপারেশনের ৪৮ ঘন্টা পর সিটি স্ক্যান করা হবে, আর মোট ৭২ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। এরপরই মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা জানা যাবে। বাবার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান তানভীর শাকিল জয়। এদিকে তাকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ। রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। হঠাৎ করে শুক্রবার ভোরে স্ট্রোক করায় তাৎক্ষণিক অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আব্বা এখানে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিল আজ থেকে 5 দিন আগে। তারপরে করোনা ভাইরাস ধরা পড়ে, কিন্তু করোনা ভাইরাস থেকে আব্বা খুব দ্রুত রিকভার করে যায়। সেই মুহূর্তে গতকাল সকালে আব্বার ম্যাসিভ ব্রেন স্ট্রোক হয় এবং সঙ্গে সঙ্গে ওনারা এখানে অপারেশন করে সেই যে রক্ত জমাট বেঁধেছিল সেগুলো অধিকাংশ অপসারণ করেন। কিন্তু তারপরেও আব্বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন, কেননা এত বেশি রক্তক্ষরণ হয়েছে যে বেঁধে আছে। এবং আমাদের এখানকার যারা চিকিৎসক আছেন ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী ৪৮ ঘন্টা আব্বাকে যদি ওনারা স্থিতিশীল রাখতে পারেন তাহলে হয়তো আব্বার জীবন সংকট কেটে যেতে পারে। আব্বাকে এখন ভেন্টিলেটরে আইসিইউতে রাখা হয়েছে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তার ভেন্টিলেশন লাগছে না বলে জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ও তার পরিবার। জাফরুল্লাহ স্যারের যে চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফি সাহেব, উনি আমাদেরকে জানিয়েছেন যে গতকালের চেয়ে অবনতি ইনশাল্লাহ হয় নাই, আর গতকালের চেয়ে মোটামুটি স্বস্তি ফিল করতেছেন এবং তার অক্সিজেন, আগে যে ভেন্টিলেটর ব্যবহার করতেন উনি ভেন্টিলেটর ব্যবহার করার প্রয়োজন হয় না, শুধু অক্সিজেন চলতেছে এবং মুখে খাবার খাইতেছেন আর এবং আল্লাহ তো স্বাভাবিকভাবে সে কথাবার্তা বলতেছেন, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। এতটুকুই আমাদেরকে জানিয়েছেন ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফি। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, মানিকগঞ্জ, গাইবান্ধা ও পিরোজপুরে মারা গেছেন ৭ জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে বগুড়া, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও সুনামগঞ্জে মারা গেছেন ৯ জন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে শনিবার সকালে ময়মনসিংহের SK হাসপাতালে মারা গেছেন একজন। তিনি ত্রিশালের ধলা আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক। করোনা উপসর্গ নিয়ে
মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকায় মারা গেছেন একজন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। সিলেটে করোনায় প্রাণ গেছে এক চিকিৎসকের স্ত্রীর। সকালে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। চিকিৎসা নিচ্ছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এদিকে গাইবান্ধার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় মিদ্যাবাজারে উপসর্গ নিয়ে মারা গেছেন এক ব্যবসায়ী। মানিকগঞ্জ জেলা হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের ছাতকে করোনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর ছড়ারপাড় গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। শনিবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক বৃদ্ধা। বগুড়ায় করোনায় 2 মুক্তিযোদ্ধা সহ 3 জন মারা গেছেন। একদিনে নতুন আক্রান্ত 52 জন। নোয়াখালীতে করোনায় চাটখিল ও সদর উপজেলায় মারা গেছেন 2 জন। জেলায় এ পর্যন্ত মহামারীতে মারা গেছেন 26 জন। 24 ঘন্টায় নতুন 84 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 140 জন। 3টি ল্যাবে 596টি নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত 806 জন। বরিশালে নতুন 34 জন সহ মোট আক্রান্ত 566 জন। নড়াইল হাইওয়ে পুলিশের এক এটিএসআই সহ 4 জনের করোনা শনাক্ত। এ নিয়ে জেলায় 30 জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 8 চিকিৎসক সহ 18 জন। গোপালগঞ্জে 2 চিকিৎসক সহ 25 জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন 120 জন। পটুয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপার ও শিক্ষক সহ নতুন আক্রান্ত 3 জন। সাভারে নতুন আক্রান্ত 21 জন। সুস্থ হয়েছেন 106 জন। নাটোরে নতুন 3 জনের করোনা শনাক্ত। টাঙ্গাইলে নতুন 16 জন সহ মোট আক্রান্ত 235 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আজ থেকে আগামী 20 জুন পর্যন্ত 15 দিন কক্সবাজার জেলায় লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন। তবে প্রতি বৃহস্পতিবার ও রবিবার সীমিত আকারে দোকানপাট খুলে দেওয়া হবে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। কক্সবাজারে করোনা ভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে রেড জোন ঘোষণা করে এই কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। এই 15 দিন মানুষ ও যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লোকজনকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। কঠোর লকডাউন বাস্তবায়নে শহরের 12টি ওয়ার্ডে প্রশাসনের লোকজনের পাশাপাশি দায়িত্ব পালন করছে 30 জন করে স্বেচ্ছাসেবক। অ্যাম্বুলেন্স বা মারা যাওয়ার মতো কঠিন পরিস্থিতি ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। দর্শক, রংপুরের করোনা পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী জুয়েল আহমেদের কাছে। জুয়েল, রংপুরে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন। নাদিরা, আগে থেকে কিন্তু রংপুর রেড অ্যালার্ট রয়েছে, অর্থাৎ মানে লাল সংকেতে রয়েছে করোনার। আপনি নিশ্চয়ই জানেন। আর হু করে বাড়ছে কিন্তু প্রতিদিন এই করোনা আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা। এখন পর্যন্ত রংপুর বিভাগের 8টি জেলা রয়েছে। আজকে পর্যন্ত 1309 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 22 জন এবং সুস্থ হয়েছেন 487 জন। এবং এর মধ্যে রংপুর জেলায়, অর্থাৎ রংপুরের যে একটি সিটি কর্পোরেশন এবং 8টি যে উপজেলা রয়েছে, সেখানে আজকে পর্যন্ত শনাক্ত হয়েছেন 484 জন মানুষ। তো আমি যে জায়গায় রয়েছি সেটা একটু দেখাতে চাই। আমি তো সকালবেলা যখন দেখেছি, দুপুরে দেখেছি শহরের দৃশ্য, এখন আপনাকে নাদিরা একটু দেখাতে চাই গ্রামের দৃশ্য। আপনি দেখেন গ্রামের মানুষের মধ্যে করোনার কিন্তু ভয় আছে, ভীতি আছে, কিন্তু তাদের মনে একটি সাহস আছে, আত্মমনোবল আছে। তারা বলছে যে তারা যেহেতু খেটে খাওয়া মানুষ, তাদের এই করোনা গ্রামের মানুষকে মাস্ক দেখেন, অনেক মানুষের মধ্যে কিন্তু মাস্ক নেই, সামাজিক দূরত্ব নেই, বজায় নেই। 4টার পরে দোকানপাট খোলা বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন, যে গণবিজ্ঞপ্তি দিয়েছে, সেটি কিন্তু গ্রাম অঞ্চলে মানা হচ্ছে না। আমি আছি রংপুরের পীরগঞ্জে চত্রা ইউনিয়ন, ঐতিহাসিক একটি ইউনিয়ন। সেই ইউনিয়নে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে নাদিরা। সেখানে সাধারণ মানুষের মধ্যে এই সামাজিক দূরত্ব, সচেতনতা বোধ কিছুই নেই, মাস্ক নেই, হাতে গ্লোভস নেই, যে যার মতো করে বেরোচ্ছেন। সব মিলিয়ে আমরা এছাড়াও আমরা মহাসড়কে দেখেছি যাত্রীবাহী যে পরিবহনগুলো, সেখানে কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নাদিরা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন জুয়েল আহমেদ।
সিলেটে শ্বাসকষ্ট নিয়ে নগরীর 4টি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা গেছেন এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী। পরিবারের অভিযোগ, হাসপাতালগুলোতে চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিলেটের বন্দর বাজারের RL ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ইকবাল হোসেন খোকা। শুক্রবার সকাল 7:30টার দিকে 55 বছর বয়সী খোকার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সোভানি ঘাটের আল হারামাইন হাসপাতালে। সেখানে রোগীর তাৎক্ষণিক চিকিৎসার চেয়ে দাপ্তরিক নিয়মকানুন নিয়েই ব্যস্ত স্টাফরা। এক পর্যায়ে তারা রোগীকে পাঠান দক্ষিণ সুরমার নর্থ ইস্ট হাসপাতালে, কিন্তু সেখানকার কর্তৃপক্ষ জানায় হাসপাতালে সিট নেই। পরবর্তীতে শামসুদ্দিন হাসপাতাল ঘুরে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় খোকাকে। সেখানে জরুরি বিভাগে যাওয়ার পর CCUতে নিয়ে ECG করার পরই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সংকটাপন্ন রোগীকে বেসরকারি হাসপাতালে ভর্তি না করায় ক্ষোভ জানিয়েছেন মৃতের স্বজনরা। করোনা পরিস্থিতিতে লালমনিরহাটে অন্য রোগীদের ভরসা পল্লী চিকিৎসক। সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে দরিদ্ররা ছুটছেন তাদের কাছে। মারাত্মক ঝুঁকি জেনেও সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন গ্রামের এই ডাক্তাররা। কৃষি নির্ভর উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে প্রায় 6,500 পল্লী চিকিৎসক রয়েছেন। করোনা ঝুঁকির মধ্যে কদর বেড়েছে তাদের। আগের চেয়ে পল্লী চিকিৎসকদের সেবা বেড়েছে বেশি। পল্লী চিকিৎসকদের নেই ব্যক্তিগত সুরক্ষা পোশাক, নেই কোনো প্রণোদনা, তবুও থামেনি তাদের সেবা। ঝুঁকি মেনে নিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দিতে কোনো অনীহা নেই তাদের। ঝুঁকি আসলে আমাদের নিতেই হয়, কারণ হলো কি যে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো আসলে এই পর্যায়ে কিন্তু ডাক্তারও নাই, তাদেরকে চিকিৎসা সেবাটা আমাদেরকে যে কোনোভাবে হোক দিতেই হয়। সেটা প্রোটেকশন থাক বা না থাক, আমরা এটা দিয়েই আসতেছি। একমাত্র এই হ্যান্ড স্যানিটাইজার ছাড়া আর এই যে মাস্ক ছাড়া অন্য কিছু আমাদের আপাতত নাই। তুলনামূলক রোগী অনেক বেশি, সেবা পর্যায়ের একটা দায়িত্ব, এটা দায়িত্বের মধ্যেই পড়ে, যার কারণে এটা আমাদের দিতে হয়। তাদের কাছে চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষও। হাসপাতালে ডাক্তার নেই, যার কারণে বাধ্য হয়ে আমাদেরকে আসতে হচ্ছে পল্লী চিকিৎসকের কাছে। সাধারণ জনগণ হাসপাতালে যাচ্ছে, ওখানে ডাক্তাররা বলতেছে এখানে কোনো চিকিৎসা হবে না। বাচ্চাকে হাসপাতালে পাঠাইতাম, তা হাসপাতালে তো বর্তমান পরিস্থিতি ভালো নয়, কারণে এখানে নিয়ে আসছি পল্লী চিকিৎসা। বাচ্চার এই যে চোখের সমস্যা হয়েছে, এটা নিয়ে তো যাইতে পারবো না মেডিকেলে। বাড়ির কাছাকাছি হওয়াতে আসিয়া এখানে চিকিৎসাটা নেই। এই চিকিৎসাটা আমাদের জন্য এই মুহূর্তে খুবই কার্যকর, খুবই দরকারি এবং শেষ ভরসা বলা চলে। ডাক্তারগুলো ঔষধ দেয়, আমরা ওই ঔষধকে পুরো নিয়ন্ত্রণ হয়। করোনা দুর্যোগে সুরক্ষা ব্যবস্থা সহ প্রণোদনার দাবি পল্লী চিকিৎসকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, খুলনার করোনা পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী আতিয়ার পারভেজের কাছে। আতিয়ার, খুলনায় করোনা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন। নাদিরা, কিছুক্ষণ আগে খুলনা করোনা হাসপাতালে আলী মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স 60 বছর, বাড়ি নড়াইলে, নাম আলী মিয়া। এ নিয়ে খুলনা বিভাগে এখন পর্যন্ত মোট 11 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডাক্তার ফরিদ উদ্দিনের সাথে। তিনি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আলী মিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। আরেকটি বিষয় তিনি জানিয়েছেন, খুলনা করোনা হাসপাতালে এখন পর্যন্ত মোট 41 জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি আতিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। ঘুষ ছাড়া কাজ হয় না রাজশাহীর গোদাগাড়ী ভূমি অফিসে। ভুক্তভোগীদের অভিযোগ, টেবিলে টেবিলে গুনতে হয় টাকা, না দিলে হয়রানি। তবে কোনো অভিযোগ পাননি বলে দাবি অফিস প্রধানের। রাজশাহী থেকে জসিমউদ্দিনের ছবিতে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ী ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই সেবা গ্রহীতাদের। নামজারি, ডিসিআর ও দাখিলার নামে এখানে অবাধে চলে ঘুষ বাণিজ্য। ভুক্তভোগীদের অভিযোগ, রাগঢাক না করে ভূমি অফিসের পিয়ন, নায়েব ও কানঙ্গ থেকে শুরু করে অসাধু কর্মকর্তা কর্মচারীরা ঘুষ দুর্নীতিকে নিয়মে পরিণত করেছেন। গড়ে উঠেছে একটি দালাল চক্র। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমি নিজেও এসিলেন স্যারের সাথে দেখা করেছি, এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাই নাই। আজকেও আমি আসছি, আমি কিন্তু রেজাল্ট পাই নাই। কি রেজাল্টটা পাননি, মানে কি হচ্ছে? খারিজের রেজাল্টটা পাই নাই। আমি বাদী,
তো আমার নাই এখন পর্যন্ত আমি কোনো ফাইনাল ডিসিশন পাচ্ছি না। কত টাকা দেওয়া লাগবে? কে বলছে 8,000 দেওয়া লাগবে, কে বলছে 7,000 দেওয়া লাগবে। আর টেবিল দিলে 500 টাকা না হলে টেবিল পাস হয় না। একটা করেছি, এখনো 3-4টা খারিজ পড়ে আছে অলরেডি। খারিজ করতে আসবো, আমরাকে সহযোগিতা করবে এসিল্যান্ড এবং কর্মকর্তা যতগুলো আছে, ওরা এই সহযোগিতা করবেই না, অথচ টাকা দিয়েও আমাদের কাম হয় না। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ভূমি অফিসের সার্ভেয়ার। খারিজের স্যার একটা দিল, খারিজ বুঝতে পারছে না বা কার দখল আছে দখল নিয়ে কনফিউশন, তখন ওই নথিটা নিয়ে আমরা যাই, যে দেখি যে তার প্রকৃত দখল আছে কিনা, যার প্রকৃত দখল আছে সেটা রিপোর্ট দিই, সে অনুযায়ী স্যাররা বিচার করে। অনিয়মের কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন সহকারী কমিশনার। যদি প্রমাণ সহ অভিযোগ পাওয়া যায় আমরা অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেব। আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স দেখাই। আমি নিজেও 1 পয়সা কারো কাছ থেকে নেওয়ার পক্ষে না, এবং কেউ আমার অফিস থেকে নেক সেটাও আমি কোনোভাবে সাপোর্ট করি না। তো এই ব্যাপারে আমার কাছে অভিযোগ আসলে উই উইল টেক অ্যাকশন। ভূমি অফিসের সেবা নির্বিঘ্ন করতে ঘুষ বাণিজ্য বন্ধ ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। ভৈরবের শম্ভুপুর শান্তিপাড়া এলাকায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কিশোর পলাতক। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ায় শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে খেলার সময় প্রতিবেশী কিশোর আজিজুল লুডো খেলার কথা বলে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে রাতে শিশুটি ব্যথায় কান্না করলে মা ঘটনা জানতে পারেন। পরে শিশুটির বাবা বিষয়টি আজিজুলের বাবা মাকে জানালেও তারা আমলে নেয়নি বিষয়টি। শুক্রবার বিকেলে শিশুটিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খাগড়াছড়ির পানছড়িতে খেলতে গিয়ে পুকুরে পড়ে 2 স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলো তৃষা আক্তার ও আফরোজা আক্তার। দুজনেই ছোট পানছড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় ও 2য় শ্রেণীর ছাত্রী। শনিবার বিকেলে উপজেলার উল্টাছড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তৃষা ও আফরোজা বাড়ির পাশে খেলার সময় পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জে পুলিশের পিটুনিতে কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। কোটালীপাড়ার রামশীল গ্রামের কৃষক নিখিল তালুকদার পুলিশের মারধরে গুরুতর আহতাবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। ধান কাটা ও ঘরে তোলা শেষে অলস সময়ে কোটালীপাড়ার বিল বেষ্টিত এলাকায় কৃষকরা তাস খেলে সময় কাটায়। গত 2 জুন কৃষক নিখিল সহ 4 জন তাস খেলছিলেন। এ সময় এএসআই শামীম হাসান সিভিল ড্রেসে একজন ভ্যান চালক ও এক যুবককে সঙ্গে নিয়ে আড়লে দাঁড়িয়ে মোবাইল ফোনে তাস খেলার দৃশ্য ধারণ করেন। টের পেয়ে 3 জন দৌড়ে পালায়, কিন্তু নিখিলকে ধরে ফেলেন শামীম। হাঁটুসহ শরীরের বিভিন্ন জায়গায় পিটুনি দেওয়ার ফলে তার মেরুদণ্ড ভেঙে 3 খণ্ড হয়ে যায়। তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে আনা হয়। পরদিনই মারা যান নিখিল। বৃহস্পতিবার বিকেলে পোস্টমর্টেম ছাড়াই নিখিলের মরদেহ দাহ করা হয়। এই মৃত্যুর দায় পুলিশের উপর দিলেও এখনো পর্যন্ত থানায় মামলা করা হয়নি। তবে অভিযোগ আমলে নিয়ে শুক্রবার তদন্ত শুরু করেছে গোপালগঞ্জ পুলিশ। নাটোরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় আশেপাশের প্রায় 54 বিঘা জমির ফসল ও ফলের ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। তবে এসবের তোয়াক্কা করেন না ভাটা মালিকরা। প্রতি বছর জরিমানা ধরা হলেও তা পরিশোধও করেন না তারা। নাটোর থেকে কামরুল ইসলামের রিপোর্ট। নাটোরের সদর উপজেলার পণ্ডিতগ্রাম বটতলায় এ ভাটায় চলছে ইট পোড়ানোর কাজ। এ থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আশপাশের ফল ও বিভিন্ন ফসলের ফলন নষ্ট হচ্ছে। বিষয়টি বারবার নজরে এনেও কোনো সাড়া পাননি স্থানীয়রা। আমার ঘরের টিনের থেকে শুরু করে আপনার এই যে গাছের জাম 8,000 টাকা জাম বিক্রি করি, সে একটা জাম নাই, সব জাম শেষ হয়ে গেছে। একটা গাছের আম নাই, এই দেখেন গাছ মরে শেষ হয়ে গেছে, বাঁশের ঝাড় মরে শেষ হয়ে গেছে। এই কুশারটা মনে করেন যে আমরা যদি 1 বছর লাগাই তে আমরা 5 বছর খাইতে পারি। আর এই ভাটার থেকে যখন এরকম পুরাই দিচ্ছে, আর বারবার পুরায়, আজ থেকে 2 বছর 3 বছর পুরলো আমাদের। যখন পুরায় প্রথম বছর কাটা পরে আর দ্বিতীয় বছর আর কুশাল থাকে না। এই মতো অবস্থায় এরা ভাটা চালায়, কাউকে টাকা পয়সা দেয়, কাউকে দেয় না। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, ওনারা যেন আমাদের এই আবাদ বুনা দেখে আমাদের ক্ষতিটা পোষানোর জন্য ব্যবস্থা করে। এ বিষয়ে ইটভাটার প্রকৃত মালিকদের সাথে কথা বলতে গেলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আশেপাশে আপনি দেখেন এইখানে সব ঠিক আছে, ওই ভাটা পার হয়ে এই ভাটার ধোঁয়াতে কিভাবে ক্ষতি হয় ফসলটা, এটা কোনো যুক্তিসঙ্গত না। তবে লিখিত অভিযোগ পেলে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে ইটভাটার মালিক সমিতির নেতারা। আমি এখনো পর্যন্ত শুনেছি, কিন্তু কোনো লিখিত অভিযোগটা পাই নাই।
পারলে আমি কৃষকদের সঙ্গে কথা বলে এবং ভাটা মালিকের সঙ্গে কথা বলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব। নিয়ম মেনে পরিবেশ রক্ষা করে ইটভাটা চালানোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হবিগঞ্জ, মানিকগঞ্জ, ভৈরব, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ ও ভোলায় বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভৈরব উপজেলার মেন্দিপুর গ্রামের সেলিম মিয়া ও কামরুল খন্দকার বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে নিহত হন তারা। খবর পেয়ে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জে বজ্রপাতে 2 কিশোর ও শায়েস্তাগঞ্জে 1 ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া মৌলভীবাজারের বড়লেখায় এক কৃষক এবং উপজেলার বর্ণী ইউনিয়নের কাজীর বন এলাকায় মাছ ধরতে গিয়ে অন্য একজন নিহত হন। আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম বন্টনের বাজেটের অপেক্ষায় কৃষি নির্ভর রংপুরের মানুষ। ক্ষুদ্র শিল্পায়ন ও কৃষকের কথা ভেবে বাজেট চান এই অঞ্চলের ব্যবসায়ী নেতারা। আর করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, তাদের জন্য থাকবে কি কোনো সুখবর? শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। কৃষি নির্ভর রংপুর টিকে আছে রোদে পোড়া কৃষকের ঘাম ঝরা শ্রমের উপর। আসছে বাজেট নিয়ে এই অঞ্চলে মানুষের আগ্রহের কমতি নেই। কেমন হবে বাজেট, কী ধরনের সুযোগ সুবিধা থাকছে, প্রান্তজনের চাওয়া পাওয়ার কতটুকু পূরণ হবে, এমন প্রশ্ন সবার মুখে মুখে। বাজেটটা একটু বৃদ্ধি করা দরকার। না, এরকম বাজেট চাই না যে আমাদের কৃষক বা নিম্ন শ্রেণীর মানুষ না খায় থাকুক। এবার করোনায় সংকটে নিম্ন ও মধ্যবিত্তরা কোমর ভেঙেছে কৃষকেরও। আমরা এমন বাজেট চাই যেন সবার হাতে হাতে যেন পৌঁছে, সবার ঘরে ঘরে যেন পৌঁছে। আমরা ধরেন যে একটা জিনিস 20 টাকা খাইতেছি, এখন এই জিনিসের দাম যদি কম করিয়ে 10 টাকা করে দেয় তাহলে আমাদের জন্য ভালো, আমাদের তো ইনকাম নাই। গবেষকরা বলছেন আঞ্চলিক বৈষম্য দূর করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবারের বাজেটে। সুষম বন্টন পৌঁছে দিতে হবে জনসাধারণের মাঝে। জেলাভিত্তিক বাজেটের কথাও জানিয়েছেন তারা। এই আঞ্চলিক উন্নয়ন ঘটাতে চাই এবং এই করোনাকালীন সময় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প। সেই ক্ষুদ্র কুটির শিল্পের বাজেটটা কিন্তু আবার তুলে আনতে হবে, ফলে তাদেরকে থোক বরাদ্দের মধ্যে দিয়ে এই অঞ্চলে বরাদ্দ বাড়ানো দরকার। এই অঞ্চলের কৃষকরা কিন্তু খরা এবং বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা মনে করি তাদের জন্য কৃষি বিমা চালু করাটা খুব দরকার, কারণ কৃষি বিমা চালু না করলে এই অঞ্চল আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। ব্যবসায়ী নেতারা বলছেন মৌলিক চাহিদা থেকে এখনও পিছিয়ে এই অঞ্চলের মানুষ। শুধু কৃষি দিয়ে বাংলাদেশের অর্থনীতি শক্ত করা সম্ভব নয়, তাই এই অঞ্চলের দ্রুত শিল্পায়ন, বিশেষ করে কুটির শিল্প বা ক্ষুদ্রায়ন যে শিল্পগুলো, এগুলো দ্রুত করা উচিত। তাহলে এই অঞ্চলের যে বেকার সমস্যা এটা অনেক অংশে কমে যাবে। এবারের বাজেট মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে, সুযোগ হবে নতুন কর্মসংস্থানের, এমন প্রত্যাশা উত্তরের মানুষের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সুয়ারেজের দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালটি। 6 বছর ধরে এই অবস্থা চলতে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। 22 লাখ মানুষের স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল 250 শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। নানা ঝক্কি ঝামেলা ও সমস্যার সীমাবদ্ধতা মোকাবেলা করেই রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু সামান্য বৃষ্টিতে সুয়ারেজের নোংরা আবর্জনায় সয়লাব হয়ে থাকে এর চারপাশ। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, একাধিকবার লিখিত আবেদনেও সাড়া দেয়নি পৌর কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে জলাবদ্ধতায় জনভোগান্তি নিরসনের কার্যাদেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কর্তৃপক্ষের সুদৃষ্টির অপেক্ষায় ভুক্তভোগীরা। করোনায় রফতানি বন্ধ থাকায় দুশ্চিন্তায় বরগুনার কাঁকড়া চাষিরা। একদিকে লোকসান আর অন্যদিকে ঋণের বোঝায় পুঁজি হারিয়ে নিঃস্ব হতে বসেছেন অনেকেই। ঋণ দেওয়া সংস্থাগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে মৎস্য বিভাগ। বরগুনা থেকে শহীদুল ইসলাম স্বপ্নের রিপোর্ট। বরগুনার পাথরঘাটা, আমতলী ও তালতলীতে 5 শতাধিক চাষি সহস্রাধিক ঘেরে কাঁকড়া চাষ করছেন। এ সকল ঘের থেকে বরগুনায় গত বছর 9,000 কেজি কাঁকড়া উৎপাদন হয়েছে। চলতি বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11,000 কেজি।
কম সময়ে উৎপাদন, চীনে ভালো চাহিদা ও দাম কম থাকায় সহস্রাধিক ঘের গড়ে উঠেছে জেলায়। কিন্তু করোনার থাবায় বদলে গেছে সব। মাত্র 2 মাসে পরিপক্ক ও ডিমওয়ালা কাঁকড়াগুলো ঘেরেই মরতে বসেছে। দেশের বাজারে চাহিদা কম থাকায় কাঁকড়ার দাম কমেছে কয়েক গুণ। ঋণের কিস্তি দিতে না পারায় ঘর ছাড়ার উপক্রম চাষিদের। দাম খুবই কম এবং বিদেশে নেয় না। এছাড়াও কিন্তু আমার ঘের আছে, আমি অসহায় হয়ে গেছি আপনার স্যার, ঠিক আছে। আর মাল বিক্রি করতে পারছি না, খাবার দিতে পারতেছি না, কাঁকড়া রোজ রোজ ঠ্যাং ভেঙে যাচ্ছে। চীনে আমাদের কাঁকড়া নিতে আসে না, এই জন্য আমাদের কাঁকড়া অনেক লক্ষ লক্ষ টাকার আমরা লস হয়ে যাচ্ছে। এবারে আমরা 10 লাখ টাকা ইনভেস্ট করা সত্ত্বেও আমার দেখা যায় 1 লক্ষ টাকা মনে করেন আসতেছে। বিপাকে আড়তদার ও কাঁকড়ার সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। 3 লাখ টাকার মতো আমার বাকি, এখন তো টাকা আমার দিতে পারতেছে না, আমি তো খুবই অসহায় পড়ে আছি। কারণ এই গ্রাম বেঙ্গালার আমার বাড়ি খুব হয়রানি করে, বিরাক থেকে ধরে লয়ে যাচ্ছে। অন্য কোনো দেশে কাঁকড়া রপ্তানি করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা চলছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। এনজিওর মাধ্যমে যে ঋণগুলো আছে, এখন আমি তাদের কাছে আহ্বান জানাবো তারা যেন একটু সফটলি দেখে, বিশেষ করে এই যে ঋণের টাকাটা কিস্তি, এই দুর্যোগ মুহূর্তে তারা যেন এইটাকে একটু দীর্ঘায়িত করে, পরবর্তীতে নেয়। করোনার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান কাঁকড়া চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির কাঠালিয়ার আওড়াবুনিয়ার জাঙ্গালিয়া গ্রামে ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে বঞ্চিতরা। এতে গ্রামের শতাধিক লোক অংশ নেয়। তাদের অভিযোগ, করোনার প্রভাবে ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্ত হলেও সরকারি কোনো ত্রাণ আজও পাননি তারা। রাজবাড়ী পৌরসভার সহযোগিতায় করোনা পরিস্থিতিতে জীবাণুমুক্তকরণ টানেল তৈরি করেছে যশোর সেনানিবাস। সকালে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন যশোর সেনানিবাসের 55 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব, এতিম ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে পাবনা জেলা বিএনপি। এদিকে দিবসটি পালনে দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। নাটোরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। সকালে নাটোর পৌরসভার কানাইখালী মহল্লায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনাজপুরের হিলিতে ধান চাল সংগ্রহ অভিযান শুরু। হিলি এলএসডি গোডাউনে উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ ও ইউএনও আব্দুর রাফিউল আলম। করোনার সংক্রমণ ঠেকাতে টেকনাফের কমিউনিটি ক্লিনিকগুলোতে জীবাণুনাশক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্রশীল। করোনায় কর্মহীন অসহায়দের ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। জিওসি 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে সকালে রাঙামাটির জুরাছড়ি উপজেলার শিলছড়ি ও যক্ষাবাজার এলাকায় অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অসহায় ও দুস্থ 2000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। পুরাতন স্টেডিয়ামে দুপুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ যাওয়ার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেব। দেশে করোনায় আরো 35 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 2635 জন। সংক্রমণে বিশ্বের শীর্ষ 20-এ বাংলাদেশ। করোনাক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মেডিকেল বোর্ড গঠন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার উন্নতি। করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, মানিকগঞ্জ, গাইবান্ধা ও পিরোজপুরে মৃত 7 জন। আজ থেকে 15 দিন কক্সবাজার লকডাউন। ঘুষ আখড়া রাজশাহীর গোদাগাড়ি ভূমি অফিস। অভিযোগ ভুক্তভোগীদের ভিত্তিহীন, দাবি অফিস প্রধানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।